প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা পড়ছিলাম হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম ক্লাসে শিখেছি ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে, ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে তৈরি হয়, সেগুলো কি এবং সেগুলোর বেসিক সূত্র যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজও সূত্র নিয়ে আলোচনা করব, তারপরেই আমরা চলে যাব হচ্ছে অনুশীলনী এবং উদাহরণের সমস্যা সমাধানে। তো গতদিন যে ক্লাসটা আমাদের ছিল ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম ক্লাস, সেই ক্লাসের পরে আজ আমাদের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অভেদাবলী। অর্থাৎ প্রথম ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে সেখান থেকেই শুরু করব। তো ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের আসে যে ত্রিকোণমিতিক অভেদাবলীর যে সূত্র, সেই সূত্রগুলো। তাহলে সেই সূত্রগুলো নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে প্রথমেই দেখব যে সাইন থেটা এর হোল স্কোয়ার প্লাস কস থেটা এর হোল স্কোয়ার, এইটার রেজাল্ট কত আসে? এইটার রেজাল্ট হচ্ছে 1। আমরা সেই 1 অর্থাৎ আমরা যে এই লাইনটা যদি একটু খেয়াল করি, সাইন থেটা এর হোল স্কোয়ার প্লাস কস থেটা এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আমরা এখন প্রমাণ করব যে কিভাবে এই রেজাল্টটা 1 হচ্ছে। তো প্রথমে আমরা এই চিত্রটার দিকে একটু খেয়াল করি, যেখানে আছে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ওপি এবং এম। এই ওপি এম সমকোণী ত্রিভুজের সমকোণটা হচ্ছে পিএমও এবং পিওএমটা হচ্ছে থেটা কোণ। অর্থাৎ ওএম বাহু এবং ওপি বাহুর অন্তর্গত বা সন্নিহিত কোণ হচ্ছে থেটা। এখন আমাদের বিবেচনাধীন কোণও হচ্ছে থেটা। আমরা গত ক্লাসে শিখেছি যে কোন ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে হিসাব করতে হয়। যে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি শিখেছিলাম, সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের প্রথমটাই ছিল হচ্ছে সাইন থেটা। তাহলে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ ও পি এম সমকোণী ত্রিভুজের যদি বিবেচনাধীন কোণ এইটা হয় এবং সমকোণ এইটা হয়, তাহলে আমরা বলতে পারি যে পিএমটা লম্ব, ও এমটা ভূমি এবং ওপিটা অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা জানি হচ্ছে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, পিএম ডিভাইড বাই হচ্ছে ওপি। এখানে পিএমটা লম্ব, সেটা হচ্ছে, আর ডিভাইড বাই হচ্ছে ওপি যেটা অতিভুজ। একইভাবে কস থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, ওএম ডিভাইড বাই ওপি। তাহলে এখানে সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ এবং কস থিটার পরিবর্তে লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এখন এখানে এই অতিভুজ এবং ভূমি যা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে সেগুলোর মান বসানোর পরে আমরা কি করব, এটাকে ক্যালকুলেশন করব, অর্থাৎ বর্গ করে দেব। তাহলে পিএম স্কোয়ার ডিভাইড বাই ওপি স্কোয়ার, ওএম স্কোয়ার ডিভাইড বাই ওপি স্কোয়ার। লবগুলো একটু ডিফারেন্ট হলেও হরটা কিন্তু একই। যেহেতু একই হর, তাই লসাগু করলে হরের কোনো পরিবর্তন হচ্ছে না এবং এই লসাগুর নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি এটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। তাহলে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার এটা কি, এই ও পিএম সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, আমরা ক্লাস 8এও শিখেছি এবং এখনো যে জ্যামিতি আছে সেখানে পড়লেই পেয়ে যাব। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজের, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র ওই সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু অর্থাৎ লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল বা সমষ্টির সমান। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওপি স্কোয়ার। এই দুটো কেটে গিয়ে রেজাল্ট হয় 1। এই জন্যই আমরা লিখি সাইন থেটা এর হোল স্কোয়ার প্লাস কস থেটা এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এরকম আরও দুটো সূত্র আছে যেটা আমরা এখন দেখব। এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে পাওয়ারটা আছে অর্থাৎ স্কোয়ার, সেখানে কিউব হতে পারে, তারপরে হচ্ছে যে কোনো এন, মানে মূল কথা হচ্ছে এন এর
যে কোনো মানের জন্যই আমরা এটা কি করতে পারি, অর্থাৎ পূর্ণ সংখ্যা সূচক n এর জন্য সাইন থিটা টু দি পাওয়ার n কে সাইন টু দি পাওয়ার n থিটা এবং কস থিটা টু দি পাওয়ার n কে কস টু দি পাওয়ার n থিটা লেখা যায়, এবং সেক্ষেত্রেও রেজাল্টটা একই হবে। এরপরে আমরা চলে আসি আরেকটাতে আমরা ওই একই চিত্রে দেখতে পাচ্ছি সেক স্কোয়ার থিটা। আমরা জানি সেক স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ার থিটাকে আমরা লিখবো সেক থিটা এর হোল স্কোয়ার। তাহলে সেক থিটা এর হোল স্কোয়ার যদি লিখি, আমরা জানি সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই এই যে চিত্রে অতিভুজ ওপি বাই ভূমি ওএম। তাহলে এখন ওপি তো জানি পিথাগোরাসের সূত্রে আমরা যে এখানে যেরকম লিখেছিলাম পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওপি স্কোয়ার, ঠিক এখানে ওপি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দেবো ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, অর্থাৎ এখানেও পিথাগোরাসের সূত্র, যেহেতু আমাদের এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই এখানে পিথাগোরাসের সূত্রটাই চলবে, যেখানে পিথাগোরাসের সূত্রটা সমকোণী ত্রিভুজ থেকে আসে। এরপর আমরা এটাকে আলাদা আলাদা করে লিখবো, অর্থাৎ হরটাকে আলাদা করে লিখবো ওএম স্কোয়ার ডিভাইড বাই ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার ডিভাইড বাই ওএম স্কোয়ার। এবার এইটাকে আমরা কি করব, রেজাল্ট যদি দেখি এটা রেজাল্ট 1, আর এটা কি পিএম বাই ওএম, অর্থাৎ পিএম স্কোয়ার ডিভাইড বাই ওএম লম্ব বাই ভূমি, তাহলে সেটা হবে কি ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা তার পরিবর্তে ট্যান থিটা লিখে দিতে পারি। তাহলে ট্যান থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এবং ট্যান স্কোয়ার থিটার মান যদি আমরা বের করি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্র দিয়ে পরে আমাদের প্রচুর গণিতের সমাধান করতে হবে। এরপরে অভেদাবলীর নিয়মের ভেতরে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সাইন থিটা এর বিপরীত থিটা, যেটা কোসেক স্কোয়ার থিটা। তাহলে সেই কোসেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কোসেক থিটার হোল স্কোয়ার। তাহলে এটা সাইনের বিপরীত অতিভুজ বাই লম্ব। এই মানটা আমরা এখানে লিখলাম ওপি ইকুয়াল টু সেম আগের ওয়েতেই পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার ডিভাইড বাই পিএম স্কোয়ার। এই জিনিসগুলো আমাদের করতে হবে। এরপরে হচ্ছে আমরা আগের নিয়মেই এটাকে কি করব, হরটাকে আলাদা আলাদা করে লিখে একই রেজাল্ট পাবো। এখন ওএম বাই পিএম কি, ভূমি বাই লম্ব, তাহলে এটা হবে কট থিটা। একইভাবে আমরা যদি কট থিটাকে বাম পাশে নিয়ে যাই, এটা আসছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর এটা হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে আমাদের অভেদাবলী সূত্রগুলোর এই সূত্রগুলো ব্যবহার করে আমরা পরে গিয়ে কি করব, সমস্যার সমাধান করব বা অঙ্ক করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করছি এই যে সূত্রগুলো শিখলাম, অর্থাৎ গত প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসের আজ শুরুতেই আমরা শিখলাম হচ্ছে সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যারা প্রথম ক্লাস এখনো দেখোনি তাদেরকে অনুরোধ করব তোমরা গিয়ে প্রথম ক্লাসটা দেখে নাও, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে ত্রিভুজটা সমকোণী হলে কোন অ্যাঙ্গেলটা বিবেচনা করলে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ হয়, এটা জানা খুব দরকার। কারণ এইখানে যদি এটা না জানো তাহলে ভুল হয়ে যাবে, কারণ একই ত্রিভুজে যখন আমরা এই কোণ বিবেচনা করব তখন লম্ব এবং ভূমি একরকম হবে, আর যখন এই কোণ বিবেচনা করব তখন লম্ব এবং ভূমি একরকম হবে। আর বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই বিষয়টাকে গুলিয়ে ফেলে এবং ভুলটা হয়। তাই সকলে গিয়ে প্রথম ক্লাসটা দেখে নাও, সেখানে এইটা বিশদে আলোচনা করা আছে। তাহলে এখন আমরা যাই উদাহরণের অঙ্কে। এখন এই উদাহরণের যে সমস্যাগুলো আছে তার মধ্যে প্রথমেই বলা হয়েছে যদি tan অফ a ইকুয়াল টু 4/3 হয়, তাহলে এর এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা খুব সহজ, আমরা দেখলেই বলতে পারি, কিন্তু সেটা তো শিখতে হবে আগে। তাহলে চলো আমরা এটা শিখে নিই। আমরা একটা ত্রিভুজ ফর্মুলা দিয়ে এটা শিখে নেব। যেহেতু ট্যান থিটা আমরা জানি কি সূত্র থেকে শিখে এসেছি, এখন নিজের সূত্রের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল। ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি। এই ত্রিভুজের যদি এই কোণটা বিবেচনা করা হয় তাহলে এটা ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ, আর এটা লম্ব। তাহলে লম্ব বাই ভূমি, প্রথম ট্যান থিটাটা লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, লম্বের মান কত 4, ভূমি ডিভাইড বাই ভূমি, ভূমি এর মান কত 3। তাহলে এই ত্রিভুজে লম্ব আর ভূমিটা আমরা জানি, অতিভুজটা বের করতে পারি পিথাগোরাসের সূত্রের সাহায্যে। সেটা কি রকম, সেটা হচ্ছে এসি স্কয়ার, এই যে এই চিত্র থেকে, অর্থাৎ অতিভুজ স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস, অর্থাৎ ভূমি এবি স্কয়ার প্লাস
বিসি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার ইকুয়াল প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে আমরা এইখান থেকে যেহেতু এ বি এবং বিসি এর মান জানি, তাহলে এসি এর মানটা বের করতে পারি। তাহলে এসি এর মানটা কীভাবে বের হবে, এই যে দেখানো হয়েছে রুট ওভার অতিভুজ ইকুয়ালটা হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে রেজাল্ট হচ্ছে 5। তাহলে এসি এর মান যদি 5 হয়, আমরা একই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জেনে গেলাম। আমরা একই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যখন জেনে যাব, তখন তো আমরা এই ত্রিভুজের যে কোনো অনুপাত বের করতে পারি। তাহলে 3, 4 এবং 5, সেই ক্ষেত্রে আমরা যদি এখন সাইন অনুপাত বের করি, অর্থাৎ এই কোণটা বিবেচনা করেই হিসাব হচ্ছে। যদি সি কোণটা বিবেচনা করতো তাহলে রেজাল্ট আবার অন্যরকম হতো। তাহলে যদি এ কোণটা বিবেচনা করি তাহলে রেজাল্ট কী হবে, রেজাল্ট সাইন এ ইকুয়াল টু কি আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত 4, অতিভুজ কত 5। একইভাবে cos a ইকুয়াল টু মানে cos থিটা বলতে আমরা এটাকে থিটা ধরে নিচ্ছি, কিন্তু যেহেতু এটা থিটা ইকুয়াল টু a, তাই a ধরে নিয়ে কাজ করা হচ্ছে। তাহলে cos a ইকুয়াল টু কি হবে, cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত 3, অতিভুজ কত 5। একইভাবে cot a মানে কত, cot a মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত 3, লম্ব কত 4। tan এটা তো এখানে দিয়েই দেওয়া আছে। কোসেকে কত, কোসেকে হচ্ছে সাইনের বিপরীতটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এবং সেকেটা হচ্ছে কজের বিপরীতটা উল্টে যাবে, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো বন্ধুরা, তোমাদের যেটা কাজ হবে সেটা হবে হচ্ছে এই চিত্র ব্যবহার করে আমরা যেরকম কাজ করলাম, ঠিক এই জায়গাটা আমি তোমাদের একটা টাস্ক দেই, বাসায় করবে। সেটা হচ্ছে করে আমাকে জানাবে হচ্ছে কিনা, রেজাল্টগুলো জানাবে, কমেন্টে করবে রেজাল্টগুলো, তাহলেই বুঝতে পারবো। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে আমরা যদি এই সি কোণটা বিবেচনা করি, এই একই প্রশ্নে যদি সি কোণটা বিবেচনা করি, তাহলে রেজাল্টগুলো কি হবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে এই প্রত্যেকটার। ওকে, এরপরে কিছু কাজ দিয়ে দেওয়া আছে যে নিচের ত্রিকোণমিতিক সূত্রগুলো সহজে মনে রাখার জন্য একটা তালিকা তৈরি করে সেগুলোকে মনে রাখা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এইটা মনে রাখার জন্য আমাদের এই সূত্রগুলো পড়তে হবে, কয়েকবার পড়তে হবে, না দেখে লিখতে হবে, তা না হলে কিন্তু এটা মনে থাকবে না। তো এই হচ্ছে এখানকার সূত্রগুলো, এই সূত্রগুলো একবার একটু পড়বে। এখন আমরা আরেকটা উদাহরণের সমস্যা সমাধান করি। যে এবিসি উদাহরণ 4-এ বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটা যদি সমকোণ হয় এবং tan a অর্থাৎ এই a tan a ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 2 sin a cos a ইকুয়াল টু 1 এর সত্যতা যাচাই করো। এখন tan a ইকুয়াল টু 1 মানে কি, এই ত্রিভুজের tan a ইকুয়াল টু 1 মানে কি, মানে হচ্ছে লম্ব tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মানও 1 আবার ভূমির মানও 1, আমরা এই হিসাবেও দেখতে পারি, আবার বইয়ে যেভাবে করেছে সেই হিসাবেও দেখতে পারি। তো যদি 1 হয় তাহলে অতিভুজ কি হবে, অতিভুজ হবে হচ্ছে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, তাহলে এটা হবে √2। হিসাবটা হচ্ছে কিন্তু এই বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে ধরে নিয়েছে, মনে করি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু এ এবং বিসি ইকুয়াল টু এ, কারণ এখানে এরা যেটা করেছে সেটা হচ্ছে দুটি বাহু সমান ধরে নিয়ে করেছে, অর্থাৎ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ নিয়ে করেছে। কিন্তু এইখানে এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং tan a ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারি যে এই দুটো কোণের মান সমান, অর্থাৎ এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ tan থিটা ইকুয়াল টু 1 কখন হয়, tan থিটা ইকুয়াল টু 1 হয় হচ্ছে tan 45 ডিগ্রি এর মান 1। এটা ইকুয়াল টু, আমরা এই জায়গাটা একটু দেখাই তাহলে সবাই বুঝতে পারবে, যে tan a ইকুয়াল হচ্ছে এইটার পরের লাইন 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 45। tan 45, এখন এইটার রেজাল্ট হচ্ছে 1, এই জন্য এখানে 1 লিখে। যেহেতু এটার রেজাল্ট 1, তাহলে এই কোণ বা এই কোণ যে কোণই আমরা ধরি না কেন, কারণ এটা তো 90 ফিক্সড, তো যে কোণে আমরা ধরি না কেন সেই কোণটার মান 45। তাহলে একটা যদি 45 হয় আর একটা অবশ্যই 45, সেক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটু চালাকি করতে, মানে চালাকি করেছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, তা না হলে অনেক সমস্যা হবে।
এখন এই বই যেটা করেছে সন্নিহিত বাহুকে এ ধরেছে, তাহলে এটাও এ। এখন এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, মানে ওই যে আমি একটু আগে যেটা বলেছিলাম এক স্কোয়ার যোগ এক স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, তার মানে 2a² আমরা বর্গমূল করে দিলে সেটা হবে √2a। এখন এই √2 এটা হচ্ছে এসি বাহু অর্থাৎ অতিভুজ। তাহলে অতিভুজ যদি হয় তাহলে সাইন এ ইকুয়াল টু কি হবে, সাইন এ ইকুয়াল টু হবে হচ্ছে সাইন এ। তার মানে কি, এটা লম্ব বাই অতিভুজ, লম্ব কত এ, অতিভুজ কত √2, তাহলে এটা কি হবে √2a। এ ডিভাইড বাই √2a, এ কেটে গেল 1 ডিভাইড বাই √2। একইভাবে কজ এর মান এবং প্রত্যেকটা সাইন অনুপাতের মান বের করা যায়। তাহলে এখানে আমাদের প্রশ্নের কারণে আমাদের কজ এটাও লাগবে। তাহলে কজ এর মান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এ, অতিভুজ কত √2a, তাহলে এটা দিয়ে ভাগ করলে কি হচ্ছে 1 বাই √2। তাহলে এখানে ভূমি এবং লম্ব উভয়ই সমান, শুধুমাত্র 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, এইটার রেজাল্ট। তাহলে সাইনের মান বসাতে হবে, কজের মান বসাতে হবে। তাহলে কজ এ এবং সাইনের মান যদি আমরা বসাই, এখানে 2 ইন্টু সাইনে মানে 1/√2, তারপরে হচ্ছে কজের মান যদি বসাই তাহলে সেটা হচ্ছে 1/√2, এগুলো সবই গুণ, তাহলে √2 গুণ করলে 2 হয়, 2 কেটে গিয়ে 1 হয়। এইটা হচ্ছে সেই সূত্রের ব্যাখ্যা। এগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, তা নাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এরপরে কতগুলো দেখি কাজ। এখানে একটা কাজ আছে, এই কাজটাও তোমরা বাসার হোমওয়ার্ক হিসেবে করবে এবং এই কাজটা করার পরে আমরা কি করব, আমরা করব যে পুরো যে জায়গাগুলো এতক্ষণ শিখলাম বা যে অনুশীলনীগুলো করতে বলছি এইগুলো একটু ভালো করে করতে হবে, তাহলেই সব কিছু সম্ভব। প্র্যাকটিস করাটা দরকার। তাহলে আজকে এ পর্যন্তই বন্ধুরা, আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব যে এর পরবর্তী বিষয়গুলো নিয়ে। তো ঠিক আছে, আজকের জন্য সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।